নিয়ম কানুন। বন্ধ করুন তো আপনার ওই মেকি ডায়লগ না, এই যাত্রা ডায়লগগুলো বিশেষ করে ওই গ্রাম অঞ্চলে গিয়ে মূর্খ চাষীদের শোনাবেন। তারা দেখবেন এই কথাগুলো মন দিয়ে শুনছে। এই জ্ঞানের লেকচারগুলো আমাকে দিয়ে আপনার অন্তত কোনো লাভ হবে না। নিশ্চয় নিশ্চয়, প্রতিমা তো আর যাতা ঘরের মেয়ে নয়, গৌরব কস্তুর মতন এই ঠাকুর পরিবারের ছোট বউ, অর্থাৎ এই গৌরব ঠাকুরের স্ত্রী। তাকে তুমি জ্ঞান দেওয়ার সাহস পাও কোথা থেকে বলতো? খবরদার! আপনার এত বড় সাহস, আপনি কিনা আমার স্বামীর গায়ে হাত তোলেন? না বৌমা, আমি তোমার স্বামীর গায়ে হাত তুলিনি, আমি হাত তুলেছি আমার অতি আদরের ছোট ছেলে, আমার নয়নের গীতি, আমার এই ছেলে, যাকে একদিন আমি শিব করতে গিয়ে বাঁদর করে ফেলেছিলাম। ওরে ওরে হতভাগা, যে দাদাকে তুই দেবতার আসনে বসিয়েছিলি, আজকে কোন মন্ত্র বলে, কোন জাদু বলে সেই দেবতাকে শ্রদ্ধার আসন থেকে নামিয়ে এমনি করে অশ্রদ্ধার আসনে তুই বসিয়ে দিলি? বল বাবা, বল না। দেবতার বিগ্রহকে মন্দিরে প্রতিষ্ঠা করে যদি আমি দেবত্বের মর্যাদা দিতে না পারি, তাহলে তাহলে সেই দেবতাকে মন্দিরে না রেখে ওই নদীর জলে বিসর্জন দেয়াই তো ভালো মা। হ্যাঁ মা, হ্যাঁ। আমার সামনে দাঁড়িয়ে আমার অভুক্ত দেবতা স্বরূপ ভর্তা তাকে আমার স্ত্রী কুরুচিপূর্ণ মন্তব্য করে। গৌরব ভর্তা, গৌরব আমি, তুমি সহ্য করো বর্তা, সহ্য করো। তোমার জন্য শ্রদ্ধা ভক্তির আসর মাথা আছে এই সব মানুষের অন্তরে। আর আর আমার এই মমতাময়ী মা, আর এই দেবতা স্বরূপ বর্তা, আর এই ঠাকুর পরিবারের অপমান আমি যে নীরবে সহ্য করেছিলাম। তাই তাই শিশুকালে যাদের বুকে মুখে লাথি মেরে আমি বড় হয়েছি, যে বর্তার কাঁধে করে আমি এই জগৎটাকে চিনেছি, তার সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, তাই সে আমার আঘাত সহ্য করবে। পরস্পর সে আঘাত সহ্য করবে কেন? তাহলে থাকো থাকো তুমি তোমার এই রক্তের সম্পর্ক নিয়ে, আমাকে আমার পথেই চলতে দাও। না না বৌমা, ও তোমার স্বামী, ও যদি দুটো কথা বলে থাকে সেটা সেটা তুমি মানিয়ে নাও। আমি ওর হয়ে তোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বর্তা, ও যখন চলে যেতে চায় ওকে তুমি বাধা দিও না। শুধু শুধু যাবার সময় তোমায় একটা কথা বলে দিই, কান খুলে শুনে রাখো। তোমার সৌভাগ্য আর আমার দুর্ভাগ্য যে মা, বর্তা আর এই ঠাকুর পরিবারের মর্যাদার কথা ভেবে আমি তোমাকে খুন করে কেন কেন পাচ্ছ না? আরে বাবা, সেই আশাটাই বা তুমি ভঙ্গ করছো কেন? শুনে রাখো একটা কথা, তোমার আজকের এই অপমান আমার বুকে তীর হয়ে বেঁধে রইল। আর এই যন্ত্রণাটা সেদিন বাইরে আসবে যেদিন না না বলবো না, স্বামী স্ত্রী ভুল হচ্ছে পারি মা, বলো তুমি, বলো না মা, বলো না। হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমার রবি তো ঠিক কথা বলেছে, স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি হতেই পারে। এ নিয়ে মাথা গরম করে তুমি এমনি ভাবে চলে খুব গায়ে লাগছে তাই না? রক্তের সম্পর্ক বলে কথা। বৌমা কথা বলছো কেন বৌমা? আমি তো তোমাদের দুজনকে কোনোদিন অন্যভাবে দেখিনি। তোমরা এই সংসারে দুটো সুখসারী পাখি, তোমাদের নিয়ে তো এই সংসারে হাসি গান আনন্দ। বৌমা শুনুন, আপনার এই মেকি কথাগুলো আপনি ভুলে যান। ওই মেকি কথাগুলো দিয়ে এই প্রতিমাকে আর আপনি আটকে রাখতে পারবেন না। কারণ আমার বুকে যতই যন্ত্রণা থাকুক না কেন, আজ আমি মুক্ত বিহঙ্গের মতন আকাশে উড়ে বেড়াবো, শুধুই উড়ে বেড়াবো। না না বৌমা না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না বৌমা। আমি এই সংসারের কর্তা, তাই আমি তোমাকে এই সংসার থেকে যেতে দেবো না বৌমা, কোনোদিনই যেতে দেবো না।
পেরে তাহলে এই বুড়ো বুড়িকে আমি বেরোনোর সময় ঘাট ধাক্কা দিয়ে পার করে দেবো। এই! খবরদার, খবরদার বলছি, একদম আমার সঙ্গে চোটপাট করানোর চেষ্টা করবেন না। তোমার অতি সৌভাগ্য যে আমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তোমার এই ব্যবহারটা সহ্য করে যাচ্ছি। এইবার তো তোমার জীবনের ঝড় শুরু গৌরব ঠাকুর। এরপর তোমার জীবনে নেমে আসবে সুনামি, আর তার জন্য তুমি প্রস্তুত হও। গোধূলি সব রাত কেন মুছে গেল, আকাশে বুকে কেন যে ঘনালো, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল, গোধূলির সব রাত কেন মুছে গেল। পারলে না, পারলে না বলতে পারলে না, শত কষ্ট করেও এই সংসারটাকে তুমি ধরে রাখতে পারলে না। ওরে ওরে, শত দুঃখ কষ্টের মাঝে এই গ্রাম বাংলার বুকে এটাই তো চিরন্তন শাশ্বত ছবি রে গৌরব। সব ছবি কালো হয়ে গেছে দাদা ঠাকুর, কালো হয়ে গেছে। কেন খালা? কেন কেন কি হয়েছে রে কালা, কি হয়েছে? মাটির সব জমি তোর মা বাবাবি করছে। হঠাৎ ওই ধর্মদাস চৌধুরীর লোক আমার জমিতে, ওরা কইছে মেজো ঠাকুর নাকি ওই ভাগের জমি সব বিকাই দিয়েছে। কালাচার মাটির সব চাষি জড়ো হয়েছে। তুই তুই শুধু একবার হুকুম দে, ওদের মেরে আমি। ঠিক আছে, আমিও দেখছি কেমন করে ওরা আমার জমি দখল নেয়। চলো চলো কালাচাঁদ। না গৌরব, না গৌরব না, ওদের ওদের কাজ ওদের করতে দে। ওটা ওরে, যাদের নিজেদের ঘরের ঠিক নেই তাদের তাদের পরের উপর খবরদারি করা সাজে না রে। ওরে, আমাদের সংসারের ভিতটাই যে আলাদা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তাই তো শ্মশান হয়ে যেতে বসেছে এই ঠাকুর বংশের সংসার। সেই সংসার মন্দিরে দুয়ারে দাঁড়ানো এই ভিখারিনীকে আপনি ফিরিয়ে দেবেন না তো মা? মন্দির দুয়ার থেকে কাউকে তো ফিরিয়ে দিতে যারা যায় না মা, কিন্তু তুমি কি মা? ও মা, ও মা, তুমি চিনতে পারলে না মা? ও- ও- ও যে ও যে আমাদের এই বাড়ির মানে ছোট মা, না মানে মেজো বৌমা গো মা, মেজো। না বর্দা, আমি আমি দেবী হতে চাই না বর্দা। আমি এই মন্দিরের এক কোণে পড়ে থেকে দেবদাসী হয়ে আমি নিজে না খেয়ে আপনাদের সবাইকে খাইয়ে আমি এই মন্দিরের সেবা করতে চাই। ও মা, মাগো বলুন না মা, আমাকে দেবেন, একটুখানি অধিকার দেবেন। দিতে হবে কেন মা গো, দিতে হবে কেন? এটা তো তোমার নিজস্ব অধিকার। মা, মাগো ওঠো ওঠো মা, ওঠো। তোমার লক্ষ্যের ডালা তুমি নিজের হাতে সাজিয়ে নাও মা। বর্দা, বর্দা আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না বর্দা? আমি আমি যে বড় দাদা, তাই ভাই বোনেদের ছোটখাটো ভুল যে আমাকে মনে রাখতে নেই মা। ঠাকুরপো, ঠাকুরপো তুমি
কেবল লক্ষণের মতন নত মস্তকে তোমার সব আদেশ পালন করবো। ঠাকুরপো। তুমি একবার আদেশ করেই দেখো। কালা ভাই, ও কালা ভাই, এদের সকলের মতো তুমিও আমাকে। নাই নাই, আমি ওদের মতো ঠাকুর নয়, আমাকে করবি না। যে মেজ ঠাকুর এত বড় বেইমানি করেছে তার বউ তুমি। কিন্তু কাকা, একজনের অপরাধের দোষ অন্যজনকে তো দিতে নেই কালা ভাই। তুই তুই যা, তুই মাটি গিয়ে চাষিদেরকে গিয়ে বল যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকুক। যে জমি কিনেছে সে তো দখল নেবেই রে। আমি গিয়ে তাই বলছি দাদা ঠাকুর, তুই মেজ বৌমাকে ক্ষমা করে দে। কালা ভাই, সব ব্যাপারে হরিশ্চন্দ্র হলেও শয়তানরা শয়তানরা তো সুযোগ নেবে, তাই বলে যাচ্ছি সাবধান দাদা ঠাকুর, সাবধান। ও গৌরব, আজকে তো বৌমা নতুন এলো। যা না বাবা, চট করে কিছু মিষ্টি নিয়ে আয়। আমি আমি এক্ষুনি যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। আমরা সকলে থাকি ব্যাপারটা ফয়সালা হয়ে যায়। তার মানে মানে আমাদের স্যার এই বাড়ি সৌরভবাবুর অংশটা কিনে নিয়েছে, তাই আমরা এই অংশটাকে ভেঙে ফেলতে এসেছি। না, আর সেই অংশে গড়ে উঠবে আমাদের স্যার, আই মিন ধর্মদাস চৌধুরী বাংলা মদের কারখানা। দারোগাবাবু, আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার কিছু করার নেই গৌরববাবু, এই আইন তার নিজের পথেই চলবে। কিন্তু ভারতের সংবিধানের কত ধারায় লেখা আছে দারোগা বাবু যে বসত বাড়ির সংলগ্ন এলাকায় মদের কারখানা তৈরি করা যাবে? কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু নয় দারোগা বাবু, আইনের অনেকগুলো দিক থাকে, সবকিছু খতিয়ে দেখে তারপরে যে কোনো কাজে সাহায্য করবেন। কিন্তু তিনা Shut up! Shut up! তুমি ধর্মদাস চৌধুরীর বেতনভুক্ত কর্মচারী হতে পারো, কিন্তু ঠাকুর বংশের বইয়ের নাম ধরে ডাকার অধিকার তোমার নেই। কিন্তু ম্যাডাম, আপনার স্বামী তো তার ভাগের সমস্ত সম্পত্তি আপনার দাদার কাছে বিক্রি করে দিয়েছেন। শুনুন দারোগা বাবু, আমার স্বামী বিখ্যাত ঠাকুর বংশের ছেলে, আর এই পলাশডাঙ্গা গায়ের মাটির ভগবানের ভাই কোন বড় লোকের পাঁচাটা ঘর জামাই নয়। তাহলে কি আপনি আপনার স্বামীর সাথে সব সম্পর্ক ত্যাগ করতে চাইছেন? আমি কি চাই আর কি চাই না তার কৈফিয়ত নিশ্চয় তোমার মতো থার্ড পারসনকে দেব না। Get out! I say get out! তোমার এই লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। তোমরা চলে গেলে এই জায়গাটা আমি গোবর গঙ্গা জল দিয়ে ধুয়ে দেব। দাঁড়াও, আমাদের স্যারকে বলে এই! চুপ! সেভেন পাঁচাটা কুকুর কোথাকার। যা, বলবি তোর স্যারকে এই বাড়ির একটা ইট কাঠ পাথরে আমি কাউকে হাত দিতে দেব না। যদি তোর সাহস থাকে সে যেন নিজে আসে এই বাড়ি ভাঙতে। বেশ, কিন্তু ম্যাডাম, এই আইনের কাজে বাধা দিয়ে আপনি কিন্তু বড় ভুল করছেন। না দারোগা বাবু, আমি কোনো ভুল করছি না। মানুষের জীবনে অনেক ঊর্ধ্বে বিবেক, মনুষ্যত্ব, মানবিকতা, সেগুলোর গলায় পা দিয়ে আপনি যদি জোর করে এই বাড়িটাকে ভাঙতে আসেন, তাহলে আমার কথা শুনুন, আমার এই মৃত শরীরের উপরে পা রেখে তবে আপনারা এই বাড়িটাকে স্পর্শ করতে পারবেন, তার আগে নয়। বেশ, আমরা চলেই যাচ্ছি। তো যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি ম্যাডাম, আপনার এই অতি বাড়াবাড়ি একদিন এই বাড়ির সর্বনাশ ডেকে আনবে। আর হ্যাঁ, সৌরভ আর যাই করুন না কেন, এই ভয়ের তাণ্ডবে কিছুতেই সহ্য করবে না। Get out! চলে এসো, চলে এসো তোমরা। সত্যি সত্যি বৌমা, সত্যি 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 তুমি এই ঠাকুর বংশের জাগ্রতা লক্ষ্মী প্রতিমা। বটা, তোমাকে তো আমি বলেছিলাম বৌমা তুমি নিজের হাতে লক্ষ্মীর ডালা সাজিয়ে নাও, কিন্তু তুমি তো আজকে নিজে লক্ষ্মীর ডালা। ও চলো চলো বৌদি, চলো তোমাকে লক্ষ্মীর আসনে বসিয়ে আমরা পুজো করি। ভাই না 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 না, ও কথা বলতে নেই ভাই। এই সংসারের মা লক্ষ্মী তার নিজের আসনে বিরাজমান রয়েছে। বরং আসুন বড়দা, আসুন মা, এসো ঠাকুরপো, আমরা সবাই মিলে সেই মা লক্ষ্মীর আরাধনা করে বলি ওম বিশ্বসর্বাসি ভদ্রাসি ভক্তে
আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো যাগযজ্ঞ পূজা অর্চনা নয়, আমি আমার বাতাবরণকে সৃষ্টি করব আমার শত্রু নিধন যোগ্য। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আমার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে গামছা পরিয়ে গামলা চড়িয়ে একেবারে গঙ্গা পার করিয়ে। এবার এবার সৌরভ ঠাকুরেরও ওই গঙ্গা পারবার সময় হয়ে এসেছে, কারণ কারণ আমার মিশন একেবারে সাকসেসের পথে। না বর্দা, আপনার এই মিশনটা সাকসেস হতে এই দিল্লি এখনো বহু দূর। What do you mean? I mean আপনার ওই ম্যানেজার ঠাকুর বাড়িতে আমার অংশের কিছু দখল নিতে পারে। তাহলে কি প্রশাসন ঘোড়ার ঘাস কাটছিল? ঘাস না খেলেও ওনাকে ফিরে আসার আমাদের কোনো উপায় ছিল না স্যার, কারণ কারণ সেখানে আমাদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিল আপনার বোন টিনা। আমার বোন নয়, আমার বোন নয়, বলো সৌরভের স্ত্রী। বর্দা, এখন আমি বুঝতে পারছি এটাই তোমার, এটা তোমার একটা পার্সাজি। তুমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে টিনাকেও বাড়িতে পাঠিয়ে দিয়েছো এই সম্পত্তি রক্ষা করার জন্য। তাই কি কখনো হয় বর্দা? আমি যে ওই বাড়ির সাথে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে আপনার এই পদাশ্রয়ে এসে আশ্রয় নিয়েছি। এটাও তোমার একটা সুগভীর চক্রান্ত, কিন্তু সেই চক্রান্ত আমি কোনোদিন সফল হতে দেব না। তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি যদি না পাই তাহলে তুমি একটা গানা করিয়ে পাবে না। সে কি কথা বর্দা? তাহলে আমার এই বাংলা মন্দির কারখানা খুলনায় যাক, আর সেই সঙ্গে তুমিও যাও জাহান্নামে। তুমি একটা সহায় সম্বলহীন ফুটপাতের ভিখারি। বর্দা, তা বললে কি হয় স্যার? যেহেতু টিনা তো আপনারই বউ, ম্যানেজার, আপনার বোন যদি ওই বাড়ি থেকে আশ্রয় নেন তাহলে রবি ঠাকুরের কাছে আপনি তো হেরে যাবেন না! অর্থে আমি শিখিনি, আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আমার প্রয়োজন ফুরিয়ে গেলে আমি তোর মুখে একেবারে এবার সেই সৌভাগ্যবানটা কে দাদা, যে তোমার তিনটে মিষ্টি লাথি খাচ্ছে? দেবদাস, তুই এখানে কি করতে এসেছিস? তোমার কাজের প্রতিবাদ করতে নয় দাদা, কারণ তোমার কাজের প্রতিবাদ করে ওই মেজদা বিপ্লব চৌধুরী যে কোথায় হারিয়ে গেল আজও তার সন্ধান পাইনি। তাই আমি আর একটা বিপ্লব চৌধুরী হতে চাই না। বাজে কথা রেখে তুই এখান থেকে বেরিয়ে যা। যাচ্ছি যাচ্ছি দাদা যাচ্ছি। কে? সৌরভ? সৌরভ বুঝি? ভালো ভালো, খুব ভালো। যারা কাঞ্চনকে ফেলে ওই কাঁচকে বুকে তুলে নেয় তাদের দশা তো এমনই হয় ব্রাদার। ডোন্ট ওয়ারি ব্রাদার, ডোন্ট ওয়ারি। কিছুটা আমি ঘাতক আর খড়গের মধ্যে মাথা যদি যায় রে, ওই বলির পাঠার মতো হক করে কেঁপে কোনো লাভ নেই বাধা। ওঠো, যাবো, মাথা উঁচু করে বলো আমি ছাদ নই, আমি বাপ, আমি কাঁপতে নয় কামাতেও পারি। তুই কিন্তু সহ্যের সীমা ছেড়ে যাচ্ছিস, এরপর কিন্তু আমি তারওয়ার ডাকতে বাধ্য হবো। কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু নিজের সম্মানটাকে নষ্ট করছেন বর্দা? আর তোমার বুঝি সম্মান বাড়ছে সৌরভ? তুই এবারই জামাই হওয়া সত্ত্বেও এবারের একটা পোশাক কুকুরের তো মর্যাদা পাওনি ভাই। সেটা তো আমারই নিজেরই দোষের জন্য ছোটদা।
যে খুশি হলাম তুমি অন্তত বুঝতে পেরেছো যে তোমার ভুলটা কোথায়। এবার পারা তো সংশোধন করো, আর নইলে সেই ভুলের সাগরে ডুবে মরো। চলি চলি ব্রাদার, চলি। যাক, অন্তত একটি বিদায়। শোনো সৌরভ, তুমি যদি তোমার না মানে তোমার বোনকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারো, তাহলে তুমি তোমার সমস্ত সম্পত্তি পয়সা বুঝিয়ে পাবে। আর আর তোমার ওই বাংলা মদের কারখানাও তৈরি হবে। নইলে তুমি একটা সহায় সম্বলহীন একটা ভূতভাবের ভিকারি। কারণ তোমাকে পোষাচ্ছে বাড়িতে একটা পোষা অনেক ভালো, কারণ সে আমার বিপদের দিনে আমাকে অন্তত একটু জায়গিয়ে তুলবে। এই আছে শুধু তার অমৃত প্রাণী। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, যেমন একদিন আমি তোমার পায়ে ধরেছি। ঠিক প্রয়োজন দিয়ে গেলে ওর মুখে আমি 3টে লাথি মারি। এবার তোমারও 3টে লাথি খাওয়ার সময় হয়েছে। সৌরভ ঠাকুর, এবার তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হও। এখন আমি কি করি? কোনো আশার আলোই আমি দেখতে পাচ্ছি না ভগবান। আজ থেকে তুমি একটা সব ফুলহারা পথের ভিখারি। ঠিক তাই। তুমি কি চাও তুমি অবস্থান ঘটাতে তোমাকে নিঃস্ব রিক্ত ভিখারির সাথে ওই প্রতিশোধ নিতে? হ্যাঁ, আমি চাই, কিন্তু কিন্তু কিভাবে, কোন পথেই বা এটা সম্ভব ম্যানেজার? সে পথ আমি বলে দেবো সৌরভ। কিন্তু তোমাকে আমি বিশ্বাস করবো কেন? আমরা দুজন যে একই পথের পথে ম্যানেজার। ওটা আমার খরচ মাত্র। ওই ধর্মদাস চৌধুরী পাপের ছায়া সঙ্গী। আর যে আমার পাপ কাজ করতে ভালো লাগে না সৌরভ, ভালো লাগে না। তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাচ্ছ না কেন? কি করে পারো সৌরভ, কি করে পারো? আমি যে খুনের আসামি। কাকে খুন করেছো ম্যানেজার? ধর্মদাস চৌধুরীর মেজ ভাই বিপ্রদাস চৌধুরীকে। কি বলছো কি তুমি? কেন তাকে খুন করেছো? আমি তাকে খুন করিনি ছুটি, কিন্তু খুনের সহচরী ছিলাম। ওই ধর্মদাস চৌধুরী অন্যায় প্রতিবাদ করেছিল বলে সারা শয়তানটা নিজের হাতে তার মেজ ভাইকে খুন করে এই বাড়ির ভিতরে পুঁতে রেখেছে। আচ্ছা, এই কথাটা কি কেউ জানতে পারেনি? না, তবে ছোট বাবু কিছুটা আঁচ করতে পেরে, মেজদার শোধ ভুলতে না পেরে, বড়দার কাজের প্রতিবাদ না করে সেই মদে ডুবে আছে। ম্যানেজার, জানি না আমার এই পাপের খণ্ডন কিভাবে খণ্ডন করি। আমি যে শখের ভাই, তোমরা কি সুখে আছো নাকি দুঃখে আছো? আমাদের সুখ দুঃখের সাথে তোমার সম্পর্ক আছে? আছে ভাই, আছে। সুখে থাকলে এক কলি গান গেয়ে শোনাবো, আর দুঃখে থাকলে আমি এখান থেকে কেটে পড়বো। কারণ চিত্তে সুখ না থাকলে ঈদ হয় না ভাই। তুমি কেটেই বড়, আমাদের কোনো চিত্তে সুখ নেই। কেন?
তোমরা কি ঘর জামাই নাকি ছোট চাচো নাকি ঘুরে আসামি? আমাদের দেখে কি মনে হচ্ছে চোর ছাচর? ওটা তো ভগবানেও বলতে পারবে না ভাই, কারণ এই সভ্য সমাজে ওই পোস্টগুলো তো শিক্ষিত ভদ্র লোকেরাই দখল করে বসে আছে ভাই। কথাবার্তা শুনে তো তোমাকে বাউল বলে মনে হচ্ছে না। আচ্ছা, তুমি কি সত্যিই বাউল নাকি বাউল সেজে আছো? হয়তো হবে, ওই তো কথাটি আছে না, খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। খেলার নাম বাবাজি, শোনো শোনো বাবাজি, খেলার নাম বাবাজি, শোনো শোনো বাবাজি, মরার ভয় যতই করো জমে ছাড়বে না, ওরে খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। পাকে ঝুলে 18টা ফুলি ঝুলে নাড়াবো, পাকে ঝুলে 18টা ফুলি ঝুলে নাড়াবো, ওরে খেলায় মরে কোটে গেলে উঠিলে আর ছাড়ে না, খেলায় মরে কোটে গেলে উঠিলে আর ছাড়ে না, খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। কি ভাই, মানেটা বুঝতে পেরেছো? তাহলে কি তুমি কোনো খুনি আসামি আত্মগোপন করে বাউল সেজে আছো? এই তো পেয়েছি, কথায় বলে রতনে রতন চেনে, খুনিতে চেনে খুনি। আচ্ছা ভাই, তুমি কি খুন করেছো? আমি তাহলে কি খুন হতে দেখেছো নাকি খুনির সাগরেদ ছিলে? না না না, আমি কিছুই জানি না, কিচ্ছু জানি না, আমি কিছু জানি না। তাহলে তোমরা এটা কি করে জানলে যে এ বাড়ির মেঝেতে একটা লাশ পোতা আছে? কি করে জানলাম? কেমন করে আমার পক্ষে জানা সম্ভব হলো, তাই না ম্যানেজার? আচ্ছা আচ্ছা, সত্যি করে বলো তো ভাই, তুমি ঠিক কিসের ম্যানেজার? আমি চৌধুরী বিলাল। কর্ম ম্যানেজ করার ম্যানেজার। একবার বলো রে মধুমাখা হরিণা, বলো রে একবার বলো রে মধুমাখা হরিণা, বলো রে নামের গুণে জগা বাঁধা, ওই নামের গুণে জগা বাঁধা, নামের গুণে জগা বাঁধা উদ্ধারিয়া গেল রে, একবার বলো রে মধুমাখা হরিণা, বলো রে। বাম আর পাথর সঙ্গী হয়ে জীবনের অনেকগুলো দিন তো কাটালে, এইবার সেই পাপের প্রায়শ্চিত্ত করতে দীর্ঘত হরিনাম করো ভাই, হরিনাম করো। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই আপনার পরিচয়, আপনি কে? আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কারে কুর্নিসি, আমি চির দুর্গম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি রঙ্গ, আমি মহাভয়, আমি সাপ্রীতি, আমি দুর্বার, আমি ভেখরি সব চুরবার, আমি অনিয়ম, আমি
জীবনে অবুঝ পাখি বসবে এবার আমার খাঁচায় সবুজ জীবনে অবুঝ পাখি বসবে এবার আমার খাঁচায় ফুলে ফুলে সাজিয়ে দেব ফুলে ফুলে সাজিয়ে দেব ভরিয়ে দেব ভালোবাসায় সবুজ জীবনে অবুঝ পাখি বসবে এবার আমার খাঁচায় বসবে এবার আমার খাঁচায় বসবে এবার আমার খাঁচায় বেলুন বেলুন দাদা বেলুন লাল বেলুন লাল বেলুন দাদা থেকে ওরে বিবলে দাদা কে কান্তু নয় যেন একেবারে স্বর্গের সেই সিঁড়িতে আমি দেখছি বিড়ি যাচ্ছে কথা কদম কদম রে এই আমার কথাতে একটু ভাবলি ওরে ওই কথা ভেবে ভেবে না খেয়ে না ঘুমিয়ে আমি যে করছি উপবাসী। আরে সেই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি আর মাঝে মাঝে মনে হয় তোর তোর সেই গিনি ছুড়াটা কোথায় গেল? আমার কাছে ওই যে ওর উপর বুঝি তোর বেশি টান বেশি। না রে না তোর কালার হাতের বাসি আমি মাঝে মাঝে হয়ে গেল ওসি। আচ্ছা তাই আমি চোখে ভিবিলি খেলে ঘরে পড়তে বসি। একদিন তুই আমার হাতে মরবি রে শালা একাদশী। না ভাই না এই কথাগুলো বাসি হলেও লাগবে নিশ্চিত। তার আগে বল তুই কেন আমার বইয়ের পেছনে লাগে থাকিস? বড় লোকের পায়ে তেল মাখানো কুত্তা তোকে আমি চুপ! চুপ! উঠোনোর আগে কান দুটো খাড়া করে শোন। ওরে নরাধর, কলিযুগের দেওর লক্ষণ আমি। বৌদির পিছনে ঘুরবো না তো আমি এই মাসের পিছনে ঘুরবো। একাদশী ওরে, ওরে কালাভার, আমি শয়তানের কাছে চাকরি করি। সেখানে হাসি ঠাট্টার কোনো সুযোগ নাই। আছে শুধু শয়তানি। তাই তো এই কদম বৌদির সঙ্গে একটু হাসি ঠাট্টা করে আমি যে বড় আনন্দ পাই। কিন্তু এই গরিবের ছেলে একাদশী কোনো কোনো কুমতলব নেই রে ভাই। একাদশী তোদের তোদের সবাইকে যে বড় ভালোবাসি। পেটের দায়ে শয়তানের কাছে চাকরি করতে আমি আমি আজও ওদের মতন জানোয়ার হয়ে যাইনি রে, জানোয়ার হয়ে যাই। তা আমি জানি রে একাদশী, তা আমি জানি। আর সেই জন্যই তুই কদমকে হাজার কথা বললেও আমি কোনোদিন কিছু মনে করিনি। তাই
তাই যাবার সময় তোদের আমি বলে যাই, একটু সাবধানে থাকবে। ওই কদম বৌদিকে দাবার ঘটি সাজে ওরা শয়তানের খেলা খেলতে চাইছে। সাবধান, সাবধান কালা, সাবধান, সাবধান, খুব সাবধান, একাদশী কিসের বলে গেল? সত্যি কি তোকে নিয়ে ওরা? ছলে কলের কোনো অভাব নেই। তুই তুই তাড়াতাড়ি দা ঠাকুরের খবর দে, তারপর আমি দেখবো ওই শয়তানদের কালো হাতের দৌড় কত দূর। ঠিক আছে, তবে তাই যাই। তুই তাড়াতাড়ি জল নিয়ে আয়, আমি দেখছি দাদা ঠাকুরের ঘরে গিয়ে। ওরে কদম, তোর কিছু হয়ে গেলে আমি যে মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। দা ঠাকুর সব আঘাত মুখ বুঝে সহ্য করে নিচ্ছে বলে শয়তানরা এই গাটাকে গিলে খেতে চাইছে। না না না, আর তা হবে না, এর প্রতিফল ওদের পেতেই হবে। তার আগে তুই চালান হয়ে যাবি বড় বাবুর কাজ কামরা। ছোট ছোট, তুই গায়ের ছেলে হয়ে এই গায়ের মেয়ের সর্বনাশ করতে চাইছিস। ছেলে আপনি বাঁচতে তো পারবেন না। নিজের বাপের নামটা তুই ভুলে যাবি না, চালান। এখানে আর চেঁচামেচি কিসে? দেখি ছোটন, তুই মেয়েদের ঘাটে কি করছিস? এই পথেই যাচ্ছিলাম ম্যানেজার বাবু, তবে হঠাৎ এক শালি সাবাস সাবাস ছোটন, সাবাস। আর ওকে টেনে লেগে আমাদের গাড়িতে তোল। আর হ্যাঁ, দেখিস তোর চেঁচামেচি করতে যেন না পারে। চিৎকার চিৎকার কি বলছেন ম্যানেজার বাবু? এর শালির মুখ দিয়ে দম বন্ধ হয়ে মারা গেল। এর মুখ দিয়ে একটাও শব্দ বেরোবে না। চলে আয়, চলে আয় শালি, চলে আয়। রবীন্দ্রনাথ রবি ঠাকুরের সুখের সংসারটাকে ভেঙে দিয়ে গ্রামের গরিব চাষিদের ক্ষোভে পড়েছে ধর্মদাস চৌধুরী। আর সেই ক্ষোভে কি ঢালবে যখন জানবে ধর্মদাস চৌধুরী কদমকে তুলে নিয়ে গেছে। আগুন জ্বলে উঠবে পরশডাঙ্গার বুকে, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে পুরি এই চৌধুরী বিনা। সেই ধ্বংসস্তূপের উপর বসে আমি তৃপ্তির হাসি হাসবো, তৃপ্তির হাসি। চমৎকার, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো আর আমি সারা জঙ্গল তোমাকে খুঁজে বেড়াচ্ছি। রতন কণ্ঠে ধারণ করতে হলে একটু যে কষ্ট করতেই হবে ডাললে। অথচ এই অরূপ রতনী একদিন আমার ধ্বংসের কারণ ছিল। সেই দিনে সেই প্রাসিত্য কর্তৃত্ব আমি তোমাকে আমার হৃদয়ের সিংহাসনে রানীর আসনে বসিয়েছি। আমি তোমার কথা শুনে আমার সংসারটাকে ভেঙে একেবারে তছনছ করে দিয়েছি। তাই তো সেই শুভক্ষণে শুভ দিনে তোমাকে বিয়ে করে আমি স্ত্রীর মর্যাদা দেব। তারপর কলকাতা একটা ফ্ল্যাটে নিয়ে গিয়ে আমাদের শুরু করবো নতুন জীবন। সেইখানে আমি তোমাকে বলবো, চুরি ছাড়া কাজ নেই, কোন চুরি ছাড়া কাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, কোন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শিখে পেও তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, কোন চুরি ছাড়া কাজ নেই। কে? তুমি বলো, চাইছো? এরপরেও তুই এই কথা জিজ্ঞাসা করতে তোর লজ্জা করছে না? বারে, লজ্জা করবে কেন? দাদার সঙ্গে কথা বলতে কারোর আবার লজ্জা করে নাকি? আমি এখন আসছি প্রতিমা। তাহলে তাহলে ওই কথাই রইলো, আগামীকাল আবার ঠিক জায়গায় ঠিক সময় দেখা হবে। গুড বাই প্রতিমা, গুড বাই। ওই জনতার সঙ্গে তোর কিসের পরিচয়? ওর সঙ্গে আমার অন্তরঙ্গ বন্ধুত্ব। বন্ধু? স্বামীর ঘর ছেড়ে এসে এইসব রোগবাজ লুণ্ঠের মার্কা বন্ধুদের সঙ্গে বেহালাপন্ন করতে তোর লজ্জা করছে না? লজ্জা করবে কেন? কিছুদিন পর আমি গৌরবকে ডিভোর্স দিয়ে তপেন্দুকে বিয়ে করব। প্রতিমা
থমকে গেলি কেন? ছোট বোন হয়ে দাদার মুখের উপরে কথা বলার জবাবটা তুই দে। তবে হ্যাঁ, মুখে নয়, ওর গালে চোখ দেবে। ওকে দাদা বলে ভাববে না, আমার বাড়ি বয়েই গেছে। মামা তো দাদা, পরশ পর। আর তারপরেও আবার তোমার ঘরে বসে বসে সারাটা দিন খেয়ে যাচ্ছে। প্রতিভা! বাবা, তোর জীবের দৌড় এত দূর, তুই কিনা আমার সন্তান তুল্য ভাবতে কে? ও তো ঠিকই বলেছে মামা। ও যে এত সুন্দর সত্যি কথা বলে তা আমি জানতাম না। সত্যি তো আমি তোমার ঘরে বসে। না রে বাবা না, ও কথা তুই বলিস না। পুরো তুই যে আমার বুকের মাঝে কতখানি জায়গা তুলে বসে আছিস। তবু তোমার সঙ্গে আমার বহু দূরের সম্পর্ক। আমি যে তোমার পরশ্বপর, তাই আমি আজই এক্ষুনি তোমার ঘর ছেড়ে। না না রে, আমার বাড়ি ছেড়ে তুই যাস না। এই বাড়িতে তুই আগে যেমন ছিলিস, চিরকাল তুই তেমনি থাকবি রে না, বাবা। ও যে বাড়িতে থাকবে সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। নাহলে তুই এ বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, হ্যাঁ, তোর মতো দুশ্চরিত্র মেয়ের মুখ দেখাচ্ছে ভাগনার দাম আমার কাছে অনেক অনেক বেশি। বেশ বেশ বাবা, বেশ। ও কথা বলো না। ও শত অপরাধ করলেও ও যে তোমারই মেয়ে। তুমি ওকে ভুল বুঝলে ও যাবে কোথায়? জাহান্নামে যাবে। বাবা, সোনার সিংহাসন ছেড়ে যার কাছে আত্মাকুর ভালো, তার মতো মেয়ে থাকাচ্ছে মোরা অনেক ভালো। বাবা, বেশ বাবা, বেশ। তুমি যদি চাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতন চলে যাচ্ছি। তবে একটা কথা তুমি মনে রেখো বাবা, একটা কথা সব সময় মনে রেখো, এই পৃথিবীতে তোমাকে ছাড়া আমার আশ্রয় ছিল, আছে, আর সারাটা জীবন থাকবে বাবা। সারাটা জীবন থাকবে বাবা। প্রতিমা, প্রতিমা যাস রে। শোন প্রতিমা, শোন। ওকে তুই যেতে যেতে বলে যে অপরাধ করে ওই ঠাকুর বাড়ি ছেড়ে চলে এসেছে, তাতে ওর মুখ দেখা মহা পাপ রে বাবা। না মামা না, ও তো তোমারই মেয়ে। সেই জন্যই তোকে সহ্য করে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু আজ আমি যখন বুঝেছি পাপের সাগরে ডুব দিয়ে এখানে এসে উঠেছে, বাবা তখন যা ওর মতো মেয়ের জন্য এই বাবার মুখটা যদি হাহাকার করে, পড়া এই মুখটা তুই পাথর চাপিয়ে দিতে পারবি না। না মামা না। আরে পড়া হ্যাঁ, তোর বাবা গরিব চাষি হতে পারে, কিন্তু কারো বেঈমানি সহ্য করে না। নিজের কথার মুখ চাপা রাখতে যে দেবতার জন্য ছোট আঘাত সহ্য করে, সেই দেবতাকে অপমান করে, তাই ওই ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তাই আমি আজ থেকে জানবো আমার মেয়ে মামা, মরবে। আমার বিরুদ্ধে খজাধারীদের একে একে সবাইকে আমি মারবো, কারণ ওরা ভুলে গেছে যে আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে
ওদের খুন করে আমি একেবারে মাটির নিচে যেমন করে আমার ভাই এই বিপ্রদাস চৌধুরীকে একেবারে চালান করে এটাকে যেন চালান করে দেবেন না স্যার। ওকে চালান না করলে ওকে করবে কেন 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 স্যার? এমন একটা খুলে দেবো এক্ষুনি খুলে দিচ্ছি স্যার, এক্ষুনি খুলে দিচ্ছি। শয়তান! তোদের আমি ছাড়বো না, ছাড়বো না! Let's relax. এনে রাহা ভালো। এই ছোট আমার কাছে আছে। তুই একটা সত্যি কথা বলতো পুরো তো সব মেয়ে ধরি ফুর্তি করলি হঠাৎ এই কদমকে আমার কাছে নিয়ে এলি কেন? মানে আপনাকে খুশি করতে স্যার। তুই সত্যি কথা বলতে লজ্জা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মেনে নে। এই লজ্জা আমি তো ভেঙে দিচ্ছি নে বল বল ভাই এবার তুই সত্যি কথাটা বলে বল। আগে ম্যানেজার বাবু বললেন এই স্যার কদমকে সারা করে ঢুকতে দিলি ক্ষিপ্ত কামবাজির হাতে আমি একদম মারা যাবো। আর তোরা এই চৌধুরী ভিড়ায় রাজত্ব করবি? হ্যাঁ নিশ্চয়ই করবি নিশ্চয়ই করবি, কেন করবি না? কিন্তু চৌধুরী ভিড়ায় রাজত্ব করতে গেলে তো একটা মাথায় মুকুটের দরকার, তাই না? স্যার তাই তো তোর আমি স্যার। এই মাথায় একেবারে মুকুট না করিয়ে তুই দুঃখ করিস না মানুষ ওই শয়তানটাই তো ওকে জোর করে আমার কাছে তুলে নিয়ে এসেছে। বেশি ন্যাকামি করো না গো বাবু। তুই কি আমাকে গরু ছাগল ভেবেছিস যে তোর চালাকি আমি ধরতে পারবো না? কেন বুঝতে পারছিস না? তুই বুদ্ধিমতী মেয়ে, কিন্তু আমি বুঝতে পারছি না। হ্যাঁ তুই এখনো দূরে দাঁড়িয়ে আছিস। এই বাবু, মুখ সামলে কথা বলবি। এই কথাগুলো যদি আমার কালাচার জানতে পারে, শান্তি দিবি কেন? তুই বুদ্ধিমতী আর আমি বুদ্ধিমান, দুজনে একেবারে মিলেমিশে একাকার হয়ে যাওয়াটাই ঈশ্বরের দান। ঈশ্বরের হাত থেকে ওকে বাঁচাতে পারবে না। ওই পাপ মুখে একটা তুই দেবতার নাম নিবি না। আমি নেব না। তবে তোকে যদি আমি একবার কাছে পাই জড় যন্ত্রণা দিতে পারো পর থেকে না। এটা কি আফ্রিকার জঙ্গল পেয়েছে নাকি যে ভাল্লুকের মতো হাসছে? বাঁচা, আমাকে বাঁচা। ওই জানোয়ারটা আমাকে চিড়ে খেতে চেয়েছিল, এই তো? আরে ওটাই তো জানা তো ধর্মরে কদম। তুই কিন্তু অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। না, এখনো ছাড়াইনি। ছাড়ালে এতক্ষণে আর একটা বিপ্রদাস চৌধুরী হয়ে যেতাম। তাই নাকি? তাহলে তাহলে তুইও তোর মাটির নিচে ঢুকিয়ে দেবো শালা। কাঁদিসনি বউ কাঁদিসনি, তোর গায়ে হাত দিয়ে সাজা পেতে হবে। গুরুদাস চৌধুরী, তোমার পাপের ষোলকলা পূর্ণ হয়েছে, তাই তুমি গায়ে বাস করে এই গায়ের মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছো। ভুল করছো ভাই। ভুল আজ বুঝি না রে বাবু, ভুল বুঝেছি আগে। তোর মতন কুকুরকে এই মাথায় তুলে রেখে এখন এখন বুঝতে পারছো তো দাদা, পাপ আর পাখিরা কখনোই এই পৃথিবীতে চিরস্থায়ী নয়। মানুষ হলে তবে তো বুঝবে দাদা। ও যে জানোয়ারেরও
ধর্মদাস চৌধুরী, তোমার কুকীর্তির কথা এই গ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে, তবু তুমি ভূত জমিদার বংশের সন্তান বলে এই গ্রামের মানুষ তোমাকে বারে বারে ক্ষমা করেছে। এবার মতো আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি প্রতিজ্ঞা করছি। প্রতিজ্ঞা নয়, শোনো, একটা কথা কান খুলে শোনো, এই গ্রামের মানুষ অতি সহজ সরল ছাড়া ছিঁড়ে, কিন্তু তাদের হাতে ঘাম বললে তারা কিন্তু একটা ফোম হয়ে ফেটে উঠতে পারে। সে তো অনেক পরের কথা ছোট ঠাকুর, আজও কি আমি এই দেবদাস বাবুর মুখের দিকে তাকিয়ে আমি ওকে ক্ষমা করেই গেলাম, কিন্তু একটা কথা তুমি কান খুলে শুনে রাখো ধর্মদাস চৌধুরী, এই পিস্তল আমার হাতে রইল, কিন্তু আমার যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয়, তোমার এই পিস্তল তোমার এই বুকটাকে একেবারে হাতছাড়া করে দেবে। মনে রেখো এই যুগের কংসরাজ, দেশের মানুষ দয়া করে তোমায় ক্ষমা করলেও ওই আইন কিন্তু তোমায় ছেড়ে দেবে না। তাই তোমায় বদিবেছে ওই গোকুলে বাড়িছে সে, গোকুলে বাড়িছে সে। নারী মূর্খ না, এই ধর্মকে বিনাশ করা এত সহজ নয়। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পায় করি, আবার প্রয়োজন হলে সব অংশে একেবারে নিধন করি। সৌরভ ঠাকুর, এবারে তোমাকে উপযুক্ত শাস্তি দিতে এই ধর্মদাস চৌধুরী আসছে। আপনি এসে গেছি আমার দুর্বৃত্তাস ইসলামের গোবিন্দুর খোঁজ কেন? ওই মোড়া ঘাটে নৌকা পার্কে তাহলে তো তুমি দেখছি একেবারে সোনা গাছ ডানা কাটা পড়ি। এখন নামটা দেখছি ভালো মনে রাখবি তো আমি যে তোমার এই দিকে বসা প্রথম সন্ধ্যাটা আবার আমি কিন্তু তাহলে চিৎকার করবো। এই ধর্মদাস সবার ভিতরে সবার থেকে তোমাকে গুলি করতে হবে কেন? তোমাকে গুলি করতে হবে কেন? তুমি তোকে সোনা গাছকে 50,000 টাকা বিক্রি করে দিয়েছো, আর আমি তোমাকে 1 লাখ টাকা দেবো, ওকে তুমি আমার হাতেই দিয়ে দাও। আমি তোমার মতো দুবে নয় ধর্মদাস চৌধুরী। সাধু সাধু চাইছো? বেশ, তাহলে তুমি ওকে কলকাতাতেই বিক্রি করে দেবে। কেমন? চলে আসো প্রতিমা। আমাকে নিয়ে গিয়ে তুমি বিক্রি করতে চাও, তাই না? ছাড়ো আমার হাত। তোমরা কেউ মানুষ নয়, তোমরা সব এক একটা দুপড়ে জানোয়ার। তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। তোমরা চলে যাও এখান থেকে। কেউ আমাকে ছোঁয়ার একবারও চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে বলবো যে তোমরা আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করতে চাইছো। ছেড়ে দাও বলছি, চলে যাও এখান থেকে। দেখলে তো তখন তো এই প্রতিমা তোমার সঙ্গে যেতেই চাইছে না। তাহলে তুমি যখন একাই এসেছো, একাই যাও না কেমন? ওই জন্যই বলছি আর কি, একাই তুমি এবার যাও। ওপরে
ফিরে যাও প্রতিমা। আমি আমি শয়তানের কথা মতো তোমার ঘর ভেঙেছিলাম প্রতিমা। আমাকে তুমি ক্ষমা করো প্রতিমা, ক্ষমা। আপনি কি করলেন বড়দা? আপনি তপেন্দুকে খুন করলেন? আরে আমি খুন করতে যাবো কেন? এই খুন করলে তো তুমি খুন করে ওই ছুরি হাতে পুলিশ কি তোমার কথা শুনবে? যাও, যদি বাঁচতে চাও তাহলে তপেন্দু আর ওই ছোটনের লাশ দুটো তোমার গাড়ি করে একেবারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। কি প্রতিমা, তুমি এখানে কেন? পুরনো প্রেমের প্রদীপ জ্বালাতে তোমার কাছেই যে এসেছে, কিন্তু এক ফুল আর তোর মালি হলে যা হয় আর কি। তুমি তপেন্দুকে খুন করে বসলে না, একেবারে ফুল স্টপ। তোমার হাতে ছুরি আর পুরনো প্রেমিকা বর্তমানে এই প্রতিমা কোনো এই দুটো লাশ তুমি গাড়ি করে ফেলে দিয়ে আসবে, তারপর তুমি তোমার পুরনো প্রেমিকাকে ফিরে পাবে কেন? শয়তান, শয়তান ধর্মদাস চৌধুরী, যদি আমি বেঁচে ফিরে আসতে পারি তবে তোর এই শয়তানের যোগ্য জবাব আমি দেবই রে শয়তান, আমি দেবই দেব। আমি তার আগে তোমার কবর খুঁড়ে রেখেছি সৌরভ ঠাকুর। হ্যালো, হ্যাঁ স্যার, আমি ডিডি স্পিকিং। না না না, আমি বিশ্বাস করতে পারছি না। মা, ঠাকুরপুর মতো দেবতুল্য ছেলেকে ছেড়ে প্রতিমা কিনা? শুধু ছেড়ে নয় বাবা, শুধু ছেড়ে ওর উপরে যে কত মানসিক নির্যাতন করেছে তাই ঈশ্বরই জানেন। আর জিজ্ঞাসা করে হেসে সবকিছু উড়িয়ে দেয় জানো। ওটাই তো ঠাকুরপুর মহৎ গুণ মা, কোনো দুঃখ কষ্ট যেন ওকে স্পর্শ করতে পারে না। অথচ দেখো, একজন গরিব অসহায় চাষির মেয়ে প্রতিমা ওর মতো ছেলেকে লাঞ্ছনা গঞ্জনা কত নির্যাতন করে জীর্ণ করে দিয়ে সে বাড়ি ছেড়ে চলে গেল। মাগো, বাইরের জগৎটা প্রতিমা ভালো করে চিনতে পারেনি, তাই সে ভুল করেছে। আপনি দেখবেন ওর ভুল ভেঙে গেলে ও নিশ্চয়ই আপনাদের পায়ে ধরে এসে আবার আশ্রয় চাইবে। এই সময় আবার কে কি চাইতে এলো মা? আজ আজ মাঠ থেকে মা লক্ষ্মী উঠছে আর পৌষ আসছে, তাই আজ মা লক্ষ্মীর হাতে রান্না পায়েস ধরো মা, ধরো। এতে গোবিন্দ ভোগ চাল আছে মা, বেশ জমিয়ে জমিয়ে পায়েসটা রাঁধো তোমার। আপনি কিছু ভাববেন না কথা। এই জানো জানো মা, জানো আজকের এই আনন্দের দিনে হতভাগাটা যদি বাড়িতে থাকতো না। থাক বাবা, আজকের এই শুভ দিনে তার কথাটা নাইবা তুললেন। আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। জানো জানো মা, জানো ওই হতভাগাটার জন্য ওই লক্ষ্মী প্রতিমার মতন মেয়েটা আজ কালী হতে বসেছে, আর গৌরবটা মন মরা হয়ে। ওরে বাবা, সবই যে আমাদের অদৃষ্ট কথা, নইলে তোর মতো ছেলে যে বাড়ির কর্তা আর সে বাড়ির খুশির চাঁদ আজকে অমাবস্যার অন্ধকারে ঢেকে যাবে কেন? যে ছিল এবারের খুশির তুফান, সেই গৌরবের চোখে মুখে আজ হাজারো দুঃখ যন্ত্রণা থাকলেও সে তো তোমার কাছেই আছে বড়দা। গৌরব, তাই তুমি আমার কথা না ভেবে তুমি মেস্তার কথা ভাবো। এই কেন সৌরভে কি হয়েছে রে ভাই? ওই ধর্মদাস চৌধুরীর চক্রান্তের ফাঁদে পড়ে দুটো মৃত্যুর দায়ে জেল হাজতে বন্দী। কি বলছিস তুই? মাগো, এমনটা যে ঘটবে আমি আগে
আমাকে একটু শান্তি পেতে দিলে না, আমাকে শান্তি বৌমা। কেঁদো না, কেঁদো না বৌমা, কেঁদো না। এই সংসারের মধ্যে তো ঝড় ঝঞ্ঝা থাকবে। তাকে শক্ত হাতে মোকাবেলা করার জন্যই তো আমি আমি আজও বেঁচে আছি বৌমা। বর্তা, ওই 1 লক্ষ টাকা যদি জামিন দিতে না পারি, দেব দেব রে গৌরব, দেব। আমি আমি 1 লক্ষ টাকা জামিনে দেব। না বটা না, ওর মতো বেঈমান বিশ্বাসঘাতক ভাইয়ের জন্য আপনি প্রয়োজনে সবকিছু বিক্রি করে দিয়ে আমরা গাছতলায় বসে থাকবো বৌমা। তবু এই বাড়িতে আমার দুটো মা চোখের জল ফেলবে, আর আমি সেই মায়েদের বড় ছেলে হয়ে আর এক মায়ের চিন্তা হচ্ছে আপনাকে করতে হবে বর্তা। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, ওঠো বলা, ওঠো। কি হয়েছে তুমি বলো। তবে তবে কি প্রতিমা ওই শয়তান ধর্মদাস চৌধুরী আর তার ম্যানেজারের পড়াশোনায় করে প্রতিমা ও বাড়ি ছেড়ে চলে গেছে বর্তা। পলাশ, কি বলছো তুমি বলা, কি বলছো? ঠিকই বলছি বর্তা, ঠিকই বলছি। ওই শয়তান ধর্মদাস চৌধুরী খুব বঞ্চনায় করে বোনটা আমার না, না বলা, না, হারিয়ে যেতে পারে না। কারণ সে শুধু তোমার বোন নয় বলা, এই ঠাকুর বংশের ছোট বোন। বর্তা, গৌরব, 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 তুই এক্ষুনি ক্ষমা করবে আমাকে বর্তা। গৌরব, আমি তোমার সব কথা শুনতে পারবো, কিন্তু কিছুতেই আমি ওই প্রতিমার সন্ধানে যেতে পারবো না। রে তার সেই মানে তাকে তুই যত পারিস পরে যা কিছু বলবি, কিন্তু এ সময় যা যা ভাই, আমার লক্ষ্মী ভাইটি আমার। যদি একবার এই বংশের মুখে কালি পড়ে, সারা জীবন চেষ্টা করলো সে কালি তুই মুছতে পারবি না রে ভাই। ঠাকুরপো, হ্যাঁ তুমি আর অমত করো না ভাই, একটা কথা মনে রাখো, যত অপরাধী করুক না কেন, তবু কিন্তু প্রতিমা এই বাড়ির বউ। তাছাড়া আমার মতো অপরাধীকে যদি ক্ষমা পায়, তাহলে সে পাবে না কেন ভাই? যাও, দাদার কথা অমত করো না, যাও। কিন্তু গৌরব, যা বাবা যা, যেমন করে পারিস বৌমাকে তুই ফিরিয়ে নিয়ে আয় বাবা। যাও ভাই। প্রতিমার হয়ে আমি জোরহাত করে ক্ষমা চাইছি গৌরব। কিরে, এখনো তুই নীরব থাকবি? এর পরেও না বর্তা না, তোমার সব কথাই আমার কাছে দেবতার আদেশে বড়, তাই সেই আদেশের সত্য মিথ্যা ন্যায় অন্যায় বিচার করার সাধ্য আমার নেই। তবু যাবার সময় তোমায় একটা কথা বলে যাই বর্তা। কি গৌরব বল? ভালো হওয়াটা নিশ্চয়ই ভালো গৌরব, কিন্তু বেশি ভালো হওয়াটা যেন মন্দের কারণ না হয়। গৌরব, গৌরব, আসি আসি মা, আসি বৌদি, আসি। পাগল, পাগল কোথাকার পাগল। তুমি তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আর কি সুদের তাকে বলো, ঠাকুর পরিবারের বউ কখনো হারিয়ে যেতে পারে না। যাচ্ছি যাচ্ছি বর্তা, যাচ্ছি। এতদিন জানতাম আপনি একজন দেখতুল্য মানুষ, কিন্তু আজ আমি দেখে গেলাম এই মাটি মায়ের কোলে ঝোলে মাথা মাথা এক মাটির ভগবান, মাটির বলা, ভগবান, মাটি। বলা, তাহলে এখন তুই কি করবি বলতো বাবা রবি? আমার 2 মায়ের চোখের জল মোছাতে প্রয়োজনে জমি, পুকুর, বাড়ি আমি সবকিছু বিক্রি করে দেবো। আমি সৌরভকে ফিরিয়ে আনতে যাচ্ছি মা, সৌরভকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি। না না না, এই অন্ধকার ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। ওই শয়তানদের কথায় আমি দেবতার মতন স্বামী সবাইকে অবজ্ঞা করে ওই সংসারটাকে তছনছ করে চলে এসেছি। কিন্তু না, এ ভুল আমি আর করব না, আমি ফিরে যাব। কিন্তু কিন্তু ওগো ঈশ্বর,
ঈশ্বর এই আমার কেন হলো? তুমি আমাকে মৃত্যু দাও ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও। আমার দুঃখের অবসান করো ঈশ্বর, আমার দুঃখের অবসান করো। আমি তোমায় মরতে দেও না। কি তোমাকে ঘিরেছি আমার স্বপ্ন, ভালোবাসা। খবরদার বলছি আমার দিকে এক পাও এগোবে না। এতদিন তোমার কথা মতো আমি এগিয়ে যাই, কিন্তু আজ যখন আমি এগিয়ে এসেছি আমি তো ফিরে আসতে পারবো না। শোনাই তোমাকে যে আমার কাছে এসো। নইলে তোমার পাপের 16 কলা পূর্ণ হবে কি করে দাদা? না, আবার তুই এখানে এসেছিস, চলে যা, চলে যা, আমি যেটা বলছি। আমার অবস্থাও মেজদার মতো করবে তাই না দাদা? হ্যাঁ ঠিক তাই। এই মুহূর্তে তোকে আমি দ্বিতীয়বার আমি তোমার শেষ সুযোগ দেব না শয়তান ধর্মদাস চৌধুরী। ওগো ওগো তুমি এসেছো, আমি ভুল করেছি, আমি জানি আমি পাপী, মহা পাপী, আমাকে ক্ষমা করা যায় না। ওগো আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠো ওঠো প্রতিমা, ক্ষমা করার আমি কেউ নই। আমার ক্ষমা তুমি এমনিই পাবে যদি মা আর বোনটা তোমায় ক্ষমা করে। কিন্তু সেই মন্দিরে প্রবেশ করার আজ্ঞা যে আমার নিষেধ। তুমি চোখের জলে পবিত্র হয়ে সেই মন্দিরে প্রবেশ করো, তাদের তুমি পাবে, কারণ তাদের আদেশে আমি তোমাকে এখানে উদ্ধার করতে এসেছি। তুমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে আমি মানুষের পয়ে ধরি, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাদের আমি সব কটাকে একে একে খুন করি। আজ আমি তোদের সব কটাকে একেবারে তুই কি জানিস না তোর এখন দুঃসময় চলছে? শনি রাহু কেতু সব তোর পিছনে লেগে আছে। এই সময়ে ওই খেলনা পিস্তল তোর কোনো কাজেই লাগবে না। কে তুমি? আমাকে তুই চিনতে পারছিস না বেটা? আমি কামাখ্যা সিদ্ধ মহাযোগী স্বামী বিশালানন্দ। আমি এসেছি তোকে সমস্ত পাপ থেকে মুক্ত করে তোকে মায়ের কোলে পাঠিয়ে দিতে। স্বামীজি, ওম কালী করলং বদরং ঘোরং মুক্তকে চতুর্ভুজং কালিকাং দক্ষিণাগ্নি পদ্মমালা বিবিধাম শতাব্দীং লক্ষ্মীরং ভারতবরং প্রজাম আভয়বরদচ্চৈব দক্ষিণার্ধমকানিকাম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী নমো দেবী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। ওঠ বেটা, আজ থেকে তুই মায়ের সেবক। এই রে মায়ের দেওয়া এই অস্ত্র তুই তোর হাতে তুলে নে। তোর জীবনের শনি রাহু কেতুকে এই মন্ত্রপুত ব্রহ্মাস্ত্র দিয়ে খতম কর। আয় আয় বেটা, এই অস্ত্র তুই তোর হাতে তুলে নে, আর ওগুলোকে তুই আমার হাতে তুলে নে। চুপ 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 বেটা মূর্খ। আমি মূর্খ? মূর্খ না হলে কেউ কি নিজের মেজো ভাইকে খুন করে এই বাড়ির মাটিতে পুঁতে রাখে? কেন রে, সারা পৃথিবীতে আর কি কোনো জায়গা ছিল না রে বেটা? সত্যি করে বলো, কে তুমি? কি তোমার পরিচয়? তার আগে তুমি বলো দাদা, উনি যা বলছেন তা সত্যি কিনা? না, ওই ভণ্ড সন্ন্যাসী মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলে তুমিও পার পাবে না শয়তান ধর্মদাস চৌধুরী। তোমার কুকীর্তির কথা এই সারা পরাষ্ট আগামের মানুষ জেনে গেছে। তারা চিৎকার করে বলছে
রূপী জানোয়ার। শুধু তাই নয়, এই শয়তানটা একটা জঘন্য খুনি। এই শয়তানটা নিজের মেজ ভাইকে খুন করেছে আর আমারই চোখের সামনে ওই ম্যানেজার তপেন্দুকে আর ছোটকে খুন করেছে। অপরাধ স্বীকার করো ধর্মদাস চৌধুরী। তুমি নিজের মুখে বলো তোমার ওই কুকীর্তির ইতিহাস বলো কেমন করে তুমি এই পলাশ দেওয়া গ্রামের সর্বনাশ করেছো। না, আমি কোনো অপরাধ করিনি। তোমাদের সকলের বিচারের নেশা আমি একেবারে খুঁচিয়ে দেব। শুধু পুলিশ প্রশাসনকে আসতে দাও। আমি আমার ফোর্স নিয়ে এসে গেছি স্যার। তার আর কোনো প্রয়োজন নেই মিস্টার চৌধুরী। সুনীল বাবু, অ্যারেস্ট হিম। তার মানে কে আপনি? উনি সিবিআই অফিসার ভারত ভূষণ চ্যাটার্জি, যে তোমাকে ধরার জন্য ওই দিল্লি থেকে ছুটে এসেছে। হ্যাঁ মিস্টার চৌধুরী, হ্যাঁ আমি আপনার মেজ ভাই বিপ্রদাস চৌধুরীর খুনের তদন্ত করতে আমি এখানে এসেছিলাম ওই দিল্লি থেকে। ধর্মদাস চৌধুরী, ইউর আন্ডার অ্যারেস্ট। ওই বিপ্রদাস চৌধুরী, তপেন্দু গাঙ্গুলি, ওই ছোটনকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। না, আমি জমিদার বংশের ছেলে। আমি তার আগে তোকে আমি খুন করে সম্পত্তির জন্য নিজের ভাইকে খুন করেছিস। এই পলাশটাকে আমি কলুষ মুক্ত করতে আমার হাতেই হোক পাপ আর পাপের ধ্বংস। বাংলার মাটি কিষানে তার শত আঘাত বুকে নিয়ে শুয়ে আছে মায়ের কোলে মাটির ভগবান।